স্বাগতম বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ হচ্ছে 16ই জানুয়ারি 2025 আর আপনারা দেখছেন আজকের সন্ধ্যাকালীন হেডলাইন শো। দেশের সবথেকে বড় পত্রিকা এবং সংবাদ মাধ্যম থেকে বাছাই করা সবথেকে বড় কিছু খবরে আজ আপনারা দেখবেন বাবরের সঙ্গে একই মামলায় আজ মুক্তি পেলেন যারা। ওদিকে শেখ পরিবারের নামে থাকা 13টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিল ইউনূস সরকার। এদিকে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান, বলছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। এদিকে স্টুডেন্ট ফর সোভারেনিটিতে আটক 2 জনের মাথায় আঘাতের চিহ্ন নেই বলেছে পুলিশ, অথচ গতকাল তাদের মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এছাড়াও আজ আবারও সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং লাঠি পেটানোর ঘটনাও ঘটেছে। ওদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গ্যাজেট প্রকাশ করল আজ ইউনূস সরকার, কিন্তু বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন দেশের ব্যবসায়ীরা। তবে তার থেকেও সবথেকে বড় চাঞ্চল্যকর খবর যেটা, সেটি হচ্ছে 4টি মূল নীতি ও দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ করা হয়েছে সরকারকে। এবং সবশেষে আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে আসছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। তাহলে চলুন শুরুটা করা যাক আজকের সবথেকে চাঞ্চল্যকর খবরটি দিয়ে। বন্ধুরা, 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তার সঙ্গে ওই একই মামলার আরও 5 জন মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার 16ই জানুয়ারি দুপুর 1:45 কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন তারা। বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও যে 5 জন মুক্তি পেয়েছেন তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএসএল এর সাবেক এমডি মহসিন তালুকদার, এনএসআইয়ের সাবেক ডিজি ও ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর এম লিয়াকত হোসেন। আসুন পরবর্তী খবরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। বন্ধুরা, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা 13টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে ইউনূস সরকার। এখন যে বিদ্যালয়গুলির নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো একে একে আমি আপনাদেরকে বলছি, দেখবেন আপনাদের এলাকায় এই বিদ্যালয়ের কোনো একটি আছে কিনা। বন্ধুরা, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সেটাকে এখন করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁও বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ থেকে পরিবর্তন করে শুধুমাত্র কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এরপর আপনার মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মেহেরপুর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এরপর গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। তারপর আপনার শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এছাড়া পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করা হয়েছে। চলুন পরবর্তী খবরের দিকে যাই। বন্ধুরা, বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR থেকে এই তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার 14ই জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাহুলপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামার উল হাসানের। ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রীতম দেশ, তাই দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও এই বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO এই দুজনের মধ্যে এই সমস্ত বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এখানে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যেকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। চলুন পরবর্তী খবরের দিকে। স্টুডেন্ট ফর সোভারেন্টির আটক 2 জনের মাথায় আঘাতের চিহ্ন নেই, জানিয়েছে পুলিশ। বন্ধুরা, পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীদের উপরে বুধবারের হামলার ঘটনায় আটক এই 2 স্টুডেন্ট ফর সভারেন্টির 2 জন কর্মী আহত নন বলে জানিয়েছেন পুলিশ। তাদের মাথায় গতকাল ব্যান্ডেজ দেখা গিয়েছিল এবং তারা আহত বলে দাবি করেছিল, কিন্তু আজ তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পাওয়া যায়নি। বুধবার আদিবাসী বিক্ষোভকারীদের উপরে হামলার পর তারা কপালের রক্তাক্ত ব্যান্ডেজ বেঁধে গণমাধ্যমের কাছে দাবি করেন যে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানান আজ যে তাদের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে এবং তার উপরে রক্তের মতো করে ভায়োডিন মলম লাগিয়ে দেওয়া হয়। এদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপরে হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী আজ আবারও সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। এই সময় বিক্ষোভকারীদের উপরে লাঠিপেটা করে পুলিশ। এই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জল কামান ব্যবহার করে। সেই সময় পুলিশ 2টি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে। এরপর সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। চলুন পরবর্তী খবর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে আজ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা নিয়ে এই প্রথম গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত হওয়া এই প্রথম গ্যাজেটে সারা দেশে 834 জন শহীদের নাম স্থান পেয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত ওই গ্যাজেটে মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থানীয় ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে তাদের মৃত্যুর ঘটনাস্থল বা তারিখ এই গ্যাজেটে আসেনি। চলুন পরবর্তী খবর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বর্ধিত ভ্যাট ও শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। বন্ধুরা, ব্যবসায়ীদের মতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপরে ভ্যাট ও করের বোঝা চাপানো হলে তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন তাতে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তার ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অধিকাংশ কারখানা তাতে বন্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধির ফলে এরই মধ্যে এই খাতে সরাসরি কাজ করা প্রায় 2.5 লাখ শ্রমিকদের কাজ এখন হারানোর শঙ্কা তৈরি হয়েছে। তাই এখন নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে পুরো খাত মুখ থুবড়ে পড়বে, পরিচালনায় ব্যয় বেড়ে যাবে, রপ্তানিতে বাজার হারানোর শঙ্কা তৈরি রয়েছে, ফলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। তাই সরকারের রাজস্ব বাড়ানোর যে উদ্দেশ্য সেটি হতে পারে হিতে বিপরীত বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। চলুন পরবর্তী খবর। বন্ধুরা, 4 মূল নীতি ও দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ করা হয়েছে সরকারকে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় 1972 সালে প্রণীত সংবিধানের 4 মূল নীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সাথে নতুন 4টি মূল নীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে কমিশন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূল নীতি হিসাবে এই 5টি নীতি প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ এই শব্দগুলো ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। আসুন পরবর্তী খবর। বন্ধুরা, জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে এসেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। তার আগে পৌঁছেছেন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম বৈঠকস্থলে প্রবেশ করেছেন। এছাড়াও ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি ও সহ সেক্রেটারি। প্রবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, এছাড়াও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বৈঠকস্থলে প্রবেশ করেন প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলেও তিনি কিন্তু কথা বলেননি বিএনপির এই নেতা ওখানে ঢোকার আগে। এরপর সেখানে এসে পৌঁছান বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক। আসতে দেখা যায় জেএসডির সাধারণ সম্পাদক। এরপর সবশেষে বেলা 4:17 ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে যোগ দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তো বন্ধুরা, এই ছিল আজ আপনাদের জন্য বাছাই করা সম্পূর্ণ সংবাদ। কোনো বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা আমাদেরকে জানিয়ে যাবেন। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।